Assalamu alaikum. Welcome to my class. Today I will discuss an important topic with you. Dear learners, তোমাদের সাথে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যে টপিকটাতে তোমরা অনেক সময় অনেক কনফিউশনে পড়ে যাও। পরীক্ষায় অনেক ভালোভাবে লিখেও মনের ভিতরে অনেক সময় কনফিউশন থেকে যায়। সেই টপিকটি হলো ন্যারেশন। আজকে আমি তোমাদের সাথে ন্যারেশনের A to Z বেসিক রুলস প্লাস স্পেশাল কিছু টেকনিক তোমাদের সাথে আলোচনা করব, যেটা ফলো করে তুমি ন্যারেশন বা স্পিচে ভালো একটা মার্কস পাবে। সো লেটস গো। ফার্স্ট অফ অল, এই ন্যারেশনের বিষয়ে আমরা কিছু বেসিক তথ্য জেনে নিব। প্রথমত, ন্যারেশন শব্দের অর্থ উক্তি, অর্থাৎ বক্তা যা বলেন তাই উক্তি। ন্যারেশন বা উক্তি দুইটা ভাগে বিভক্ত হয়ে থাকে। নাম্বার 1, ডিরেক্ট ন্যারেশন, যেটাকে আমরা সংক্ষেপে ডিএন বলতে পারি। নাম্বার 2, ইনডিরেক্ট ন্যারেশন, যেটাকে আমরা সংক্ষেপে আইএন বলতে পারি। এই ন্যারেশনের মধ্যে আমাদের মূলত ন্যারেশনটা শুরু হয় ডিরেক্ট ন্যারেশন থেকে। ডিরেক্ট ন্যারেশন আবার দুটি অংশে ভাগ থাকে। ডিরেক্ট ন্যারেশনের প্রথম অংশ রিপোর্টিং ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে আরভি বলতে পারি। আর দ্বিতীয় অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটাকে আমরা সংক্ষেপে আরএস বলতে পারি। এখানে আমি তোমাদেরকে এই দুটি বিষয় অর্থাৎ আরভি আর আরএসটা খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। ডিএন হিসেবে আমি দিয়েছি হি সেইড টু মি, ক্যান ইউ হেল্প মি। এখানে দুটি আন্ডারলাইন রয়েছে, তোমরা একটু খেয়াল করো। প্রথম আন্ডারলাইনের উপরে রয়েছে সেইড টু, এবং দ্বিতীয় আন্ডারলাইনের অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে রয়েছে ক্যান ইউ হেল্প মি। এই বাক্যের মধ্যে সেইড টু হলো রিপোর্টিং ভার্ব, যেটাকে আমরা আরভি হিসেবে বলতে পারি, এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশ আছে তা হলো রিপোর্টেড স্পিচ, যেটাকে আমরা আরএস হিসেবে মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ন্যারেশন বা স্পিচ মূলত 5 প্রকার সেন্টেন্স থেকে এসে থাকে। এই 5 প্রকার সেন্টেন্স থেকে ন্যারেশন ব্যতীত অন্যভাবে কোনো ন্যারেশনই তোমাদেরকে দেওয়া হয় না। এই 5 প্রকার সেন্টেন্সের আমাদের আজকের প্রথম যে বিষয়টা আমরা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবো, এই রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা 5 প্রকার সেন্টেন্সে আমরা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টা একটু লক্ষ্য করে দেখো। নাম্বার 2তে রয়েছে 5 প্রকার সেন্টেন্সকে ডিএন থেকে আইএন করার সময় আরভিএ অর্থাৎ সেইড টু এর পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে, প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে মনে রাখবা তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সেই দেখা যাবে সেইড টু থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় এই সেইড টু এর পরিবর্তে তোমাদেরকে টোল্ড, আস্কড, রিপ্লাইড এইগুলো দিয়ে দিতে পারে। তবে তোমাদেরকে মনে রাখতে হবে সেইড টু যদি কখনো দেয়, তাহলে এই 5 প্রকার সেন্টেন্সে আমরা এই রিপোর্টিং ভার্বের জন্য কি কি পরিবর্তন করতে পারি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। তোমরা একটু লক্ষ্য করে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু এর ক্ষেত্রে আমাদের আইএনএ দিতে হচ্ছে সেইড অথবা টোল্ড। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা একটু লক্ষ্য করো, সেম থাকবে। এখানে রিপোর্টিং ভার্বটা অনেক সময় সেম থাকবে। এই সেইড টু আমরা জাস্ট ইন্টারোগেটিভ যখন দেখতে পাবো তখন আমাদের অবশ্যই আস্কড দিতে হবে সেইড টু এর পরিবর্তে। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স,
যেখানে আমাদের কয়েকটি বিষয় লিখতে হবে সেই ডব্লিউ সেই টু এর পরিবর্তে। হ্যাঁ, কখনো অর্ডার লিখতে হবে, কখনো অ্যাডভাইসড লিখতে হবে, কখনো রিকোয়েস্টেড লিখতে হবে, কখনো ফরওয়ার্ড লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আবার তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, অনেক সময় লেট দিয়েও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। সো লেট দিয়ে শুরু হলে আমরা আমাদের সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে প্রপোজড দিয়ে করব। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সেও তোমাদের সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে দুটি বিষয়ে পরিবর্তন করতে হবে, উইস্ট অথবা প্রেড। তোমাদের অবশ্যই অপটেটিভ সেন্টেন্সে সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে উইস্ট অথবা প্রেড দিয়ে করতে হবে। লাস্ট নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে তোমাদের লিখতে হবে এক্সক্লেমড উইথ। ফার্স্ট অফ অল তোমাকে এক্সক্লেমড উইথ লিখে ফেলতে হবে। যখনই তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখবা প্যাসেজের মধ্যে, তখনই রিপোর্টিং ভার্ব হিসেবে তোমাদের সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ লিখবে, প্লাস এর সাথে দুইটা জিনিস মনে রাখতে হবে। তোমাদের ওই সেন্টেন্সটা দ্বারা কি আনন্দ বোঝাইছে না দুঃখ বোঝাইছে। যদি আনন্দ প্রকাশ করে থাকে অবশ্যই আমাদের সেই টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ প্রকাশ পেলে সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই 5 প্রকার সেন্টেন্সকে তোমরা খুব সহজে প্যাসেজের মধ্যে চিনবে কিভাবে, অর্থাৎ আইডেন্টিফাই করবে কিভাবে, একটু এসব বৈশিষ্ট্য তুমি দেখে নাও। এই নাম্বারে দেখো রয়েছে অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরএস একটু খেয়াল করে দেখো। আরএস মূলত তোমরা তো একটু আগেই বুঝতে পারছো, ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকে, আরএস যদি কখনো সাবজেক্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ আমি দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কয়েকটি সাবজেক্ট উল্লেখ করে দিয়েছি। যেমন এখানে রয়েছে আই, ইউ, উই, দে, হি, শি, ইট, রহিম, আরমান, টিচার, এক্সেট্রা। যদি কখনো এই ইনভার্টেড কমার মধ্যে সাবজেক্ট দিয়ে কখনো বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার বি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরএসের শেষে অবশ্যই তোমরা একটা কোশ্চেন মার্ক দেখতে পাবে, অর্থাৎ যখনই কোশ্চেন মার্ক দেখবে তখনই অবশ্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার সি, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সটা বেসিক্যালি মেইন ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে। তোমরা একটু লক্ষ্য করো, আমি দু একটা মেইন ভার্ব এখানে উল্লেখ করে দিয়েছি, ডু, গো, ওপেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে এই ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় প্লিজ বা কাইন্ডলি অথবা লেট দ্বারাও শুরু হতে পারে। তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবে। নাম্বার ডি হিসেবে রয়েছে যে বিষয়টা একটু লক্ষ্য করো, অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের আরএস অর্থাৎ ইনভার্টেড কমা মধ্যে মে অথবা লং দ্বারা শুরু হতে পারে। এই মে বা লং দ্বারা শুরু হবে, এবং এই মে বা লং, বিশেষ করে মে দ্বারা শুরু হলেই যে এটা ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স হবে এমন নয়। এই মে দ্বারা শুরু হয়ে যদি শেষে কোশ্চেন মার্ক থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর যদি কখনো ফুল স্টপ পাও তোমরা, তাহলে অবশ্যই এটা একটা অপটেটিভ সেন্টেন্স। লাস্ট নাম্বার ই, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো আরএস এর শেষে, অর্থাৎ শেষে থাকবে এমন নয় প্রিয় শিক্ষার্থী, তোমরা ইনভার্টেড কমার মধ্যে কোথাও যদি এক্সক্লেমেশন সাইনটা দেখো, তাহলে অবশ্যই সেটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইঙ্গিত করবে। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো তোমরা যদি মনে রাখতে পারো, পরীক্ষার হলে তোমরা যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা, এটা অবশ্যই সঠিকভাবে করতে পারবে। সো আমরা একটু সামনের দিকে আগাই, একটু লক্ষ্য করে দেখো। এখানে একটু নোট আছে, দেখো একটু খেয়াল করে। কিন্তু সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে যদি আক্স, রিপ্লাইড, টোল্ড থাকে, তাহলে যেটা দিয়ে থাকবে ওইটাই তোমাকে লিখতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে যখন সেইড অথবা সেই টু এর পরিবর্তে অনেক সময় টোল্ড, আক্স, রিপ্লাইড দিয়ে দিতে পারে তোমাকে। এইগুলো যখন তুমি দেখবে এর কোনোটা পরিবর্তন করার দরকার নেই, তুমি এইগুলা দিয়েই লিখবা। স্টার চিহ্ন হিসেবে আরও একটা বিষয় রয়েছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো কিছুই না বুঝো, তাহলে সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে
শুধু টোল দিয়ে উত্তর করলেই হয়ে যাবে। অর্থাৎ একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় ধরতে পারো না ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়টা আদেশ বুঝাইছে নাকি উপদেশ, মানে এই দুইটা জিনিস নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাও। সো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো কিছুই না বুঝতে পারো তাহলে তোমরা সেই ডব্লিক সেইটুর পরিবর্তে টোল দিয়ে উত্তর করে আসতে পারো। নাম্বার 3-তে আমাদের রয়েছে, দেখো এই 5 প্রকার সেন্টেন্সে অবশ্যই ইনভার্টেড কমা থাকবে। এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কি কি পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে কি কি কনজাংশন আমাদেরকে দিতে হবে একটু লক্ষ্য করো। খুবই সহজ একটা বিষয় প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে ইজিলি এই বিষয়টা মনে রাখতে পারবে। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আমাদের যখন কমার পরিবর্তন করতে যাব, আমাদের 3টা সেন্টেন্সই আছে যেখানে কমা তুলে দিয়ে দ্যাট দিতে হবে। অর্থাৎ এখানে অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কমা তুলে দিয়ে আমাদের কনজাংশন হিসেবে দ্যাট দিতে হবে। আর বাকি রইল 2টা সেন্টেন্স ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি তো ইজিলি বুঝতে পারবে, কোশ্চেন মার্ক যখন দেখবা তখন তোমার সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে তো আক্স দিয়ে করবে। প্লাস এখানে আমাদের যখন কমায়ের পরিবর্তন করতে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের 2টা বিষয় ফলো রাখতে হবে। যদি কখনো ডব্লিস ওয়ার্ডস দিয়ে তোমাদের কোনো বাক্য শুরু হয় ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমাদের কমা তুলে দিয়ে কোনো কিছুই লিখতে হবে না, যে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে ওই ডব্লিউএস ওয়ার্ড দিয়েই তোমাকে লিখতে হবে। এবং কি আর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যদি এই ডব্লিউএস ওয়ার্ড এর 9টা, প্রিয় শিক্ষার্থী ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে টোটাল 9টি, এই 9টির যে কোনো একটি যদি তোমরা খুঁজে না পাও তাহলে অবশ্যই তোমাদেরকে ইফ দিয়ে লিখতে হবে, অর্থাৎ কমার পরিবর্তে তোমাকে ইফ দিতে হবে। আমি দেখো এখানে নোট হিসেবে 2টি বিষয় দিয়েছি, কখন তোমরা ইফ দিবে, কখন তোমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করবে। ভার্ব, অর্থাৎ এখানে কিছু অক্সিলারি ভার্ব দিয়ে যদি কখনো কোনো বাক্য দেখো তাহলে অবশ্যই তোমাকে কমার পরিবর্তে ইফ দিতে হবে। এখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, ডু, ডাজ, ডিড, এইগুলা দিয়ে যদি কখনো তোমরা বাক্যটা শুরু হতে দেখো ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে ইফ দিতে হবে। অপর দিকে দেখো ডব্লিউএস ওয়ার্ডস, আমি ব্র্যাকেটের মধ্যে 9টি ডব্লিউএস ওয়ার্ড দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। এই 9টির যে কোনো একটা দিয়ে যখন শুরু হবে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে কমা তুলে দিয়ে আমাদের অন্য কিছু দেওয়া যাবে না। এখানে এই ডব্লিউএস ওয়ার্ড এর যেটা দিয়ে থাকবে ওইটা দিয়ে আমাকে লিখতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের নেক্সট যে বিষয়টা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা মূলত কমা তুলে দিয়ে 3টি বিষয় দিয়ে করতে পারি। দেখো তোমরা একটু লক্ষ্য করে, আমাদের যখন একটু লক্ষ্য করো 3টা বিষয় কি কি হতে পারে, একটা হচ্ছে টু দিয়ে আমরা করতে পারি, কমা তুলে দিয়ে টু বসাতে পারি। আর একটা হচ্ছে নট টু দিয়ে করতে পারি, আর হচ্ছে দ্যাট দিয়ে করতে পারি। এখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কখন আমরা টু দিয়ে করব, কখন আমরা নট টু দিয়ে করব, কখন আমরা দ্যাট দিয়ে করব। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে শুধু মেইন ভার্ব দ্বারা শুরু হলে, শুধু মেইন ভার্ব বলতে এখানে অনেক সময় দেখা যায় প্লিজ বা কাইন্ডলি দিয়েও শুরুতে থাকতে পারে, কিন্তু এরপরে দেখবা তোমাদের একটা মেইন ভার্ব আছে। এই মেইন ভার্ব দ্বারা শুরু হলেই প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে টু দিয়ে করতে হবে। আর যদি কখনো ডোন্ট দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে তোমরা হচ্ছে কমা তুলে দিয়ে নট টু ব্যবহার করতে পারো। তবে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, ফরবেড দিলে তুমি কিন্তু নট টু দিতে পারবে না, অবশ্যই তোমাকে তখন টু দিয়ে করতে হবে। আর যদি কখন ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই তোমাকে কমা তুলে দ্যাট দিয়ে করতে হবে। তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি অনেক সুন্দর করে দেখিয়েছি। এখানে একটু লক্ষ্য করো আমাদের পরের ধাপটা নাম্বার 4, ডিএন থেকে আইএন করার সময়। প্রিয় শিক্ষার্থী, আমি একদম শুরুর দিকে বলেছিলাম ডিএন ডিরেক্ট ন্যারেশন, আইএন ইনডিরেক্ট ন্যারেশন, আর হচ্ছে আরএস বলতে বোঝাচ্ছে রিপোর্টেড স্পিচকে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু পার্সন থাকে যে বিষয়টা তোমরা অনেক সময় দেখা যায়
অনেক সময় ভুল করে আসো, এই ভুলটা যেন না হয় সে বিষয়টা একটু লক্ষ্য করে দেখো। এই ডিএন থেকে আয়ন করার সময় আমাদের আরএসের মধ্যে কিছু পার্সন থাকবে। যেমন অনেক সময় তোমরা আয় দেখতে পারো, একটু ম্যাজিকের মতো এখানে আমি তোমাদের শিখিয়ে দিই। যদি কখনো আয় দেখো, এই আয়ের পরিবর্তে তোমরা চিন্তা করবে সবসময় হয়তো বা হি বসবে, হয়তো বা সি বসবে। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, যখনই তুমি আয় দেখবা তখনই হি অথবা সি বলবে। তবে প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় বলে রাখি, তোমাদের যে প্যাসেজগুলো আসে দেখা যায় সেখানে দুইজনই ছেলে রয়েছে, এই জন্য বেশিরভাগ সময়ই এই আয়ের পরিবর্তে হি বসবে। আবার মাঝে মধ্যে যখন ছেলে বা মেয়ে মিলিয়ে আসবে, তোমরা একটু লক্ষ্য করে আয়ের পরিবর্তে হি বা সি হবে কিনা এটা একটু দেখে দিবে। এখন দেখো, একটু লক্ষ্য করে আয়ের অবজেক্টিভ ফর্ম কি? আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখন এই মি যখন তোমরা দেখবা, মিয়ের পরিবর্তে লিখতে হবে হিম অথবা হার। এখন এই হিমটাই সব থেকে বেশি তোমাদেরকে লিখতে হবে। তোমরা অনেকেই হয়তো বা এক্সারসাইজ করেছো, দেখবা যে এই বিষয়টা মি থাকলে পরে আমাদের অনেক সময় হিম অথবা হার বসতেছে। হ্যাঁ, অনেক সময় মি থাকলে পরে মি বসে যাবে, এটাও অনেক সময় হয়। যখন ফার্স্ট পার্সনের কাছে যাবে তখন অনেক সময় দেখা গেলো অবজেক্ট হিসেবে মি আছে, তোমার ওই অবজেক্ট হিসেবে আবার মি বসে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে তুমি একটু লক্ষ্য করে দেখো, আয়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই। মাই থাকলে পরে তোমার অবশ্যই এইটারও পসেসিভ ফর্ম, তুমি একটু লক্ষ্য করে দেখো, হি অথবা সি এরই পসেসিভ ফর্ম আমি দিয়েছি এখানে, হিজ অথবা হার। হ্যাঁ, অনেক সময় ইওরও থাকবে, ইওর থাকলেও প্রিয় শিক্ষার্থী তোমাদের হিজ অথবা হার বসবে। অনেক সময় তোমরা পাবা উই আসবে, উই থাকলে পর আমাদের উইয়ের পরিবর্তে দে দিয়ে করতে হবে। এটা একটা সিকোয়েন্স, উই দেখলেই তোমরা দে দিয়ে করবা। উইয়ের অবজেক্টিভ ফর্ম কি? আস। এই আস থাকলে পরে দেন দিয়ে করতে হবে। আমাদের পরবর্তী বিষয় রয়েছে আওয়ার। আওয়ার থাকলে পরে তোমাদের করতে হবে দেয়ার দিয়ে। তোমরা দেখো, উইয়ের পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, দে এর পসেসিভ ফর্মটাও হবে দেয়ার। প্রিয় শিক্ষার্থী, লাস্ট বিষয়ের মধ্যে রয়েছে দেখো ইউ। ইউটা মূলত হচ্ছে একটা বহুরূপী। এই ইউ যদি কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে, এটা কিন্তু সেকেন্ড পারসন, এটা অলওয়েজ রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। অবজেক্ট যা আসবে ওটা অনুসারেই কিন্তু আমাদের কাজ করতে হবে। এই ইউ থাকলে পরে অনেক সময় দেখবা তোমার আই লিখতে হচ্ছে, মি লিখতে হচ্ছে, হি লিখতে হচ্ছে, হিম লিখতে হচ্ছে, সি লিখতে হচ্ছে, আর লিখতে হচ্ছে। যখন যেটা হবে তখন তুমি সেটা লিখবা। আমাদের পার্সনের পরিবর্তনের লাস্ট টপিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলা বা প্লুরাল নাম্বার। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, যখন রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পারসনগুলো চলে আসবে, এই থার্ড পারসন আসলে আমরা অনেকেই হয়তো বা পরিবর্তন করে ফেলি। আদৌ কিন্তু এই থার্ড পারসনের কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ নো সেন্স। এটা মাথায় রাখতে হবে আমাদের। নাম্বার 5-এ রয়েছে দেখো আমাদের ডিএন থেকে আয়ন করার সময় অক্সিলারি ভার্বের পরিবর্তন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে অনেক অনেক অক্সিলারি ভার্ব থাকবে। এই অক্সিলারি ভার্বকে আমরা কীভাবে পরিবর্তন করব তোমরা একটু লক্ষ্য করো। অক্সিলারি ভার্ব হিসেবে যখন অ্যাম অবলিক ইজ থাকবে, এই অ্যাম অবলিক ইজের পরিবর্তে আমাদের ওয়াজ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের পরবর্তী বিষয় আর। যদি কখনো আর থাকে আমাদের ওয়ার হবে। হ্যাঁ, তবে এখানে অনেক সময় মনে রাখতে হবে, সাবজেক্টের কারণে কিন্তু অনেক সময় থার্ড পারসন চলে আসলে আর থাকা সত্ত্বেও ওয়াজ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ওয়াজ অথবা ওয়ার থাকলে আমাদের কী দিয়ে করতে হবে? ওয়াজ অথবা ওয়ার থাকলে আমাদের হ্যাড বিন দিয়ে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় ওয়াজ অবলিক ওয়ার থাকলে তোমরা ভুল করে আসো, না হ্যাড দিয়ে আসো বা হ্যাভ বিন করে আসো। আদৌ কিন্তু ওয়াজ অবলিক ওয়ার থাকলে হ্যাড বিন দিয়ে করতে হবে। হ্যাভ অবলিক হ্যাজ থাকলে কী দিয়ে করতে হবে আমাদের? হ্যাজ অবলিক হ্যাজ থাকলে হ্যাড বসবে। আর যদি কখনো হ্যাড থাকে অবশ্যই আমাদের হ্যাড দিয়ে করতে হবে। এখানে অনেক শিক্ষার্থী এই বিষয়টা বুঝতে পারে না। হ্যাভ হ্যাজ হ্যাড, একটু লক্ষ্য করে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অবশ্যই আমাদের পারফেক্ট টেন্সে এরপরে ভিথিরি বসাইতে হয়। এখন যদি কখনো হ্যাডটা দিয়ে দেয়, এখন হ্যাডের পরে তো অবশ্যই আমাকে একটা ভার্ব থ্রি করতে হবে। এই ভার্ব থ্রি হিসেবেই আমাদের হ্যাভ হ্যাজের ভি3 হচ্ছে হ্যাড ব্যবহার করতে হয়। এই জন্যই হ্যাড থাকলে হ্যাড দিয়ে করতে হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অক্সিলারি ভার্বের মধ্যে দুই ক্যাটাগরির ছিল, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আমি শেষ করলাম।
এখন দেখো মডাল অক্সিলিয়ারি ভার্ব থেকেও কিছু ভার্ব থাকবে। যদি কখনো ক্যান থাকে তোমাদের অবশ্যই ক্যানের পরিবর্তে কুড দিতে হবে। শ্যাল অবলিক উইল থাকলে আমরা উড দিয়ে করব। অনেক সময় শুড দিয়ে করতে পারি আমরা শ্যাল থাকলে, তবে উড দিয়ে করাটাই বেটার। প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি কখনো মে থাকে মায়ের দিয়ে করব। মাস থাকলে হ্যাড টু দিয়ে করতে হবে, এটা একটু মনে রাখবে ভালো করে। মাস থাকলে আমরা অনেকভাবে করে ফেলি, তবে এখানে মাস থাকলে অবশ্যই হ্যাড টু দিয়ে করতে হবে। আর একটা বিষয় এখানে মনে রাখবে, যদি কখনো দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্টের পরে V1 আছে, তাহলে V1 থাকলে অবশ্যই তোমাকে V2 দিয়ে করতে হবে। আর যদি কখনো V2 থাকে তোমাদেরকে হ্যাড প্লাস V3 দিয়ে করতে হবে। দেখো আমি ব্র্যাকেটের মধ্যে V1 হিসেবে গো দিয়েছিলাম, V1 থাকলে হয়ে যাবে ওয়েন্ট V2, আর V2 ওয়েন্ট যদি থাকে উত্তর হয়ে যাবে হ্যাড প্লাস V3 গন আমাদেরকে নিতে হবে। আমাদের নেক্সট ধাপ রয়েছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে বা অন্যান্য শব্দ থাকে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তুমি একটু মনে রাখবা যেভাবে, যদি আমাদের কখনো নাও থাকে, নাওয়ের পরিবর্তে দেন দিয়ে দিব আমরা, দেন নাওয়ের পরিবর্তে দেন হবে, দেন নয় কিন্তু নাওয়ের পরিবর্তে দেন। দিস যদি কখনো থাকে দ্যাট হয়ে যাবে দিজ। এই দিজ থাকলে পরে THESE, এটা থাকলে দোজ হবে। কাম থাকলে হয়ে যাবে গো, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে। থ্যাংক ইউ থাকলে, প্রিয় শিক্ষার্থী এখানে একটু লক্ষ্য করো, অনেক সময় থ্যাংক ইউ থাকলে তোমরা ভুল করে আসো। যদি শুধুই থ্যাংক ইউ থাকে তাহলে আমরা কি লিখে ফেলবো, ডিরেক্টলি থ্যাঙ্কড হিম অথবা হার। অনেক সময় দুজনই ছেলে থাকলে হিম দিয়ে দিবা তুমি ডিরেক্টলি, বেশিরভাগ সময় ছেলেই থাকে দুইজন, সো বেশিরভাগ সময় উত্তরই হবে থ্যাংক হিম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর স্যার, স্যার বেশিরভাগ সময় তোমরা এক্সাম্পলে দেখতে পাবে স্যার থাকলে রেসপেক্টফুলি দিয়ে করতে হবে। এরপরে দেখো দাস থাকলে আমাদের সো দিয়ে করতে হবে। এরপরে হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসেই থাকে, ইয়েস অথবা নো। এই ইয়েস অথবা নো আমরা যদি কখনো পাই তাহলে অবশ্যই ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ লিখতে হবে আমাকে, নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দি নেগেটিভ লিখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে তুমি একটা বিষয় অবশ্যই মনে রাখবে। দেখো আমি এখানে নোট হিসেবে, কিন্তু ইয়েস বা নো এর পরে অতিরিক্ত বাক্য থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দি নেগেটিভ লেখার পরে তোমাকে অবশ্যই অ্যান্ড সেইড অথবা অ্যান্ড টোল্ড দ্যাট এই বিষয়টা লিখতে হবে, কারণ তোমার ওই সেন্টেন্স যেটাই আসবে ওইটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসে। এই কারণে আমরা অ্যান্ড টোল্ড দ্যাট অথবা অ্যান্ড সেইড দ্যাট এইগুলার পরে লিখব। অবশ্যই এই বিষয়টা আমরা মনে রাখবো। এরপরে দেখো আরএস এর প্রথম অংশে যদি কখনো, অর্থাৎ আরএস এর প্রথমেই যদি তোমরা কখনো দেন, বাট, সো, বিকজ এইগুলা দেখো ইনভার্টেড কমার শুরুর দিকেই, ইনভার্টেড কমার মধ্যে শুরুতে যদি এইগুলা দেখো অবশ্যই এটার পরিবর্তে অন দি আদার হ্যান্ড দিয়ে করতে হবে। আর এই অন দি আদার হ্যান্ডের পরে অবশ্যই তোমাকে একটা কমা দিতে হবে। আরএসে যদি চিরন্তন সত্য বাক্য থাকে, ডিয়ার স্টুডেন্ট একটু লক্ষ্য করো, চিরন্তন সত্য বাক্য থাকলে কোনো পরিবর্তন করা যাবে না, টেন্সেরও না, প্লাস বাক্যের কোনো কিছুই পরিবর্তন করা যাবে না, এটা মনে রাখবে। নেক্সট বিষয় আমাদের আরএসে যদি গুড মর্নিং থাকে তাহলে সেড অবলিক সেটের পরিবর্তে উইস্ট করব, এরপরে বাকি অংশ আমরা লিখে করব। তোমরা এক্সাম্পল হিসেবে একটু লক্ষ্য করো, ডিএনএ আমি কি দিয়েছি, মিতা সে টু রিনা গুড মর্নিং। এখানে গুড মর্নিং দেখো ইনভার্টেড কমার ভিতরে আছে, অর্থাৎ আর এস এর মধ্যে। এই সেড অবলিক সেটুর পরিবর্তে দেখো প্রিয় শিক্ষার্থী আইএনএ আমি শুধু উইস্টে দিয়েছি, এরপরে আমাদের ডিরেক্টলি যা ছিল ওই বিষয়টা আমি তুলে দিয়েছি, হুবহু ইনভার্টেড কমাটা তুলে দিয়েছি, আর জিটা বড় হাতের ছিল ছোট হাতের করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে এই নিয়মগুলা অনেক সুন্দর করে বুঝতে পেরেছো। আমি এক্সাম্পল হিসেবে যে বিষয়গুলো দিয়েছি 5 প্রকার সেন্টেন্সের এক্সাম্পল, এই 5 প্রকার সেন্টেন্সের এক্সাম্পল এজন্যই দেওয়া আমরা যাতে সহজ করে এই ন্যারেশনগুলার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমি দিয়েছি এখানে হি সেড টু মি আই ক্যান ডু দি ওয়ার্ক,
নাও এখানে একটু লক্ষ্য করো, আমাদের ইনভার্টেড কমার ভিতরে দেখো সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। তো আমি বলেছিলাম যখন অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে তখন অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট দ্বারা শুরু হবে। সো প্রিয় শিক্ষার্থী, যখন সাবজেক্ট দ্বারা শুরু হবে তখন অবশ্যই তোমাকে সেইড অবলিক সেইড টু এর পরিবর্তে কিন্তু সেইড অথবা টোল্ড দিয়ে করতে হবে। সো এখানে দেখো আমি এইভাবেই দিয়েছি, হি টোল্ড মি। এরপরে দেখো ইনভার্টেড কমা তুলে দেওয়ার কাজ। আমরা তিনটা সেন্টেন্স দেখেছিলাম অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যেখানে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিব বলেছিলাম। দেখো আমি এখানে দ্যাট দিয়েছি, তারপর আমি বলেছিলাম আই দেখলেই কোনো কথা নাই, হি অথবা সি। এখানে দেখো দুইজনই ছেলে দেখে আমি হি দিয়ে করেছি, হি। ক্যান থাকলে হয় কুড, তারপরে বাকি অংশ তুমি দিয়ে দিবে ডু দি ওয়ার্ক। আর নাও থাকলে তো অবশ্যই তোমরা জেনেছো, দেন দিয়ে করতে হবে। হি টোল্ড মি দ্যাট হি কুড ডু দি ওয়ার্ক দেন। দ্বিতীয় নাম্বার তোমরা একটু লক্ষ্য করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই তোমরা দেখো ইনভার্টেড কমার শেষে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, আর এই ইনভার্টেড কমার শুরুতে দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। শি সেইড মিতা, হোয়াট আর ইউ থিঙ্কিং হিয়ার। এখানে একটু লক্ষ্য করো, আমাদের যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আমাদেরকে এখন সেইড অবলিক সেইটের পরিবর্তে লিখতে হবে আক্সড। দেখো আমি শি আক্সড লিখে ফেলেছি, তারপর অবজেক্ট মিতা ছিল লিখেছি। এরপরের কাজ হচ্ছে কমা তুলে দেওয়ার কাজ। যেহেতু আমাদের দুইটি বিষয় দেওয়া যেতে পারে এখানে, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে আর কিছু আমাদের আনা যাবে না। সো এখানে আমি ডব্লিউএস ওয়ার্ডটাই দিয়েছি। দেখো হোয়াট, তারপরে দেখো ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা যাবো অবজেক্টের কাছে। অবজেক্ট দেখো ছিল মিতা, তো মিতা এর প্রোনাউন ফর্ম। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় লক্ষ্য রাখবা, যখন তোমাদের সেকেন্ড পারসনটা চলে আসবে তখন এই সেকেন্ড পারসন যদি একদম শুরুর দিকে অক্সিলারি ভার্বের পরে থাকে, আমি আবারও বলতেছি, যদি কখনো অক্সিলারি ভার্বের পরে থাকে তাহলে অবশ্যই এই ইউ মানে হি অথবা সি, এটা মনে রাখবা। আর যদি শুরুর দিকে না থেকে শেষের দিকে অবজেক্ট হিসেবে থাকে অবশ্যই তাহলে হিম অথবা হার অথবা অনেক সময় মি বসে যাবে, এটা মনে রাখবো। তাহলে এখানে আমরা বলতে পারি শি আস্কড মিতা হোয়াট শি। এই যে এখানে একটু লক্ষ্য করো, আর আছে, আমরা তো শিখেছিলাম আর থাকলে ওয়ার দিয়ে করতে হয়, কিন্তু যখনই শি চলে আসলো শির সাথে কি কখনো ওয়ার হবে প্রিয় শিক্ষার্থী? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অবশ্যই ওয়াজ দিয়ে করতে হয়, এই জন্যই আমরা দেখো ওয়াজ দিয়েছি থিঙ্কিং, আর হেয়ার থাকলে হচ্ছে দেয়ার দিয়ে করতে হয়। ওকে, অর হিসেবে আমি আরও একটি এক্সাম্পল দিয়েছি, একটু লক্ষ্য করো। ফাদার সেড টু আরমান, এখানে দুইজনই ছেলে, বিষয়টা মনে রেখো। আর ইউ হ্যাপি টুডে, দেখো এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, নট ডব্লিউএস ওয়ার্ড। এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে তুমি নিশ্চিত হয়ে গেছো কমা তুলে দিয়ে দিতে হবে। আর সেই ডব্লিক সেই টু এর পরিবর্তে অবশ্যই তোমাকে আক্স দিয়ে করতে হবে। সো এখানে দেখো ফাদার আক্স আরমান ইফ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখনই ইউটা রয়েছে শুরুর দিকে আর অক্সিলারি ভার্বের আশেপাশে, এই জন্য আমাদের হি অথবা সি দিয়ে করতে হবে। এখানে দুইজনই ছিল ছেলে, এজন্য আমাদের উত্তরটা হবে হি। দেখো হি, আর হির পরেই হয় হচ্ছে ওয়াজ। তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসলেই আর যতই থাক দিবা হচ্ছে ওয়াজ। তারপর বাকি অংশ দেখো হ্যাপি, আর টুডে থাকলে হয় হচ্ছে দ্যাট ডে। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, মাদার সেড টু মি। এখানে একটু খেয়াল করে দেখো, মাদার সেড টু মি প্লিজ ওপেন দি ডোর। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে। আর যখনই প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হবে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অবশ্যই এই সেড অবলিক সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড দিয়ে করবে, রিকোয়েস্টেড দিয়ে করবে। দেখো মাদার সেড টু মি প্লিজ ওপেন দি ডোর। সো এখানে প্লিজ রয়েছে দেখে আমরা সেড অবলিক সেড টু এর পরিবর্তে লিখবো মাদার রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দেখো ওপেন মেইন ভার্ব দ্বারা শুরু দেখে আমরা টু দিব, টু তারপরে প্লিজের পরের অংশ ওপেন দি ডোর। ক্লিয়ার? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমাদের আরও কিছু এক্সাম্পল এখানে লক্ষ্য করো। টিচার সেড টু মিনু,
ডোন্ট টক ইন দি ক্লাস। অর্থাৎ এখানে শিক্ষক মিনুকে বলেছে ক্লাসে বা শ্রেণীকক্ষে কথা বলো না। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমাদের নিষেধ বুঝিয়েছে, এজন্য আমরা সেড অবলিক সেটুর পরিবর্তে ফরবেট দিয়ে করব। আর ফরবেটের পরে আমরা অবজেক্ট লিখেছি, তারপরে ইনভার্টেড কমা তুলে দেওয়ার কাজ। প্রিয় শিক্ষার্থী এখানে নেগেটিভ এসেছিল ডোন্ট দ্বারা, কিন্তু আমরা যখন ফরওয়ার্ড দিয়েছি তখন কিন্তু আমাদের নট টু দিয়ে করা যাবে না। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এই নটটা দিবা না। ফরওয়ার্ড যখন দিবে তখন অবশ্যই তোমাকে টু দিয়ে করতে হবে শুধু। সো এখানে উত্তর হবে হচ্ছে টিচার ফরওয়ার্ড মিনু টু টক ইন দি ক্লাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। দেখো একটু খেয়াল করে, মাদার সেইড মি মে আল্লাহ ব্লেস ইউ। এখানে দেখো মে দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, সো এটা একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স থাকলে আমরা শিখেছিলাম রিপোর্টিং ভার্ব সেড অবলিক সেড টু এর পরবর্তী উইস্ট বা প্রেইড দিয়ে করতে হয়। সো আমরা দেখো এখানে দিয়েছি মাদার প্রেইড, তারপর অবজেক্ট দিয়েছি মি, এরপর ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই অ্যাসার্টিভ অপটেটিভ এক্সক্লেমেটরিতে দ্যাট দিয়ে করতে হবে। এখানে দেখো আমি দ্যাট দিয়েছি। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই মনে রাখবা সবসময় সাবজেক্টের কাজ হবে ইনভার্টেড কমার তুলে দেওয়ার পরে। সো সাবজেক্ট হিসেবে এখানে রয়েছে আল্লাহ, আর মে থাকলে হয় হচ্ছে মাইট। সো মাইট আমি এখানে দিয়ে দিলাম, এরপরে ব্লেস। আর ইউ দেখো শেষে রয়েছে দেখে সেকেন্ড পারসন, এটা যাবো অবজেক্টের কাছে। অবজেক্ট ছিল মি, আর মি থাকলে হচ্ছে মি দিয়ে আমাদেরকে করতে হবে। এরপরে লাস্ট নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। মীরা সেড টু মি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই বাক্যের শেষের দিকে এক্সক্লেমেশন সাইন রয়েছে। সো এটা অবশ্যই আমাদের সেড অবলিক সেড টুর বলতে শুরুতেই লিখতে হবে এক্সক্লেইমড উইথ। আর এই বাক্যটা দেখেই বুঝতে পারতেছো তোমরা, এটা একটা হচ্ছে আনন্দ বুঝিয়েছে বাক্যটিকে। সো আমরা এখানে লিখব মীরা এক্সক্লেমড উইথ জয়, তারপর অবজেক্ট লিখব মি, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই দ্যাট দিতে হবে। এখানে দ্যাট দিয়েছি। তারপরে এই সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ করে নিবা। অ্যাসার্টিভ করলে হবে হচ্ছে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। সো এখানে দেখো আমি লিখেছি দ্য বার্ড ইজ থাকলে পর অথবা এম থাকলে পর অবশ্যই ওয়াজ দিয়ে করতে হয়, ওয়াজ ভেরি বিউটিফুল। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী ভালো করে বুঝতে পেরেছো। আর আমি নিচে দেখো দুইটি এক্সারসাইজ দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এক্সারসাইজ দুটা তুমি বাসায় প্র্যাকটিস করবে, আর নিয়মগুলা অবশ্যই অনেক সুন্দর করে নোট নোট করে তুমি পড়বে। যত নোট আকারে তুমি পড়বে অবশ্যই তোমার মনে থাকবে বেশি। আর যদি কখনো কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সো থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।